তো সবাইকে আবারও গুড ইভিনিং। তো আমাদের পড়া চলছিল হচ্ছে গালিভার্স ট্রাভেলস। তো গালিভার্স ট্রাভেলস তো আমরা গত ক্লাস পর্যন্ত শেষ করেছি নাকি? হুম। জি স্যার। আচ্ছা, তো এখন আর এদিকে পড়া দেওয়া আছে অ্যাপোলজি ফর পোয়েট্রি, আর ওদিকে চলছে টম জোন্স। আচ্ছা, খাইছি। তো আজকে আমরা লিঙ্গুইস্টিক্সটা শুরু করব। আমাদের 5 চ্যাপ্টার পর্যন্ত হয়েছে, তাই না, লিঙ্গুইস্টিক্সের? জি স্যার। আচ্ছা, আজকে থেকে আমরা 6 চ্যাপ্টারটা শুরু করব। নমস্কার স্যার। নমস্কার। এই তো, সবাই ভালো আছো? স্যার আপনি কেমন আছেন? এই তো আছি। তো তুমি ভালো তো? বলো। জি স্যার ভালো আছি। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে আমরা এ পর্যন্ত যেগুলো পড়লাম, আসসালামু আলাইকুম স্যার। আমরা লিঙ্গুইস্টিক্স, ওয়ালাইকুম আসসালাম। আমরা আমরা মোটামুটি ফনেটিক্স, ফোনোলজির 3টা চ্যাপ্টার শেষ করেছি এবং সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝেছো ওখানে কী কী বিষয়গুলো আছে। একটু ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? মরফোলজি হচ্ছে আমাদের সাউন্ড পরবর্তী। আমরা যেগুলো পড়েছি এ পর্যন্ত সবই মোটামুটি সাউন্ডের মধ্যেই পড়ে। হ্যাঁ, ফনেটিক্স, ফোনোলজি এগুলো কি, তারপর হচ্ছে আর্টিকুলেশন যেগুলো আছে, হ্যাঁ, প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন, হ্যাঁ, এগুলো সবই কি ছিল, সাউন্ডের মধ্যে রিলেটেড। এখন যেগুলো আমরা শুরু করছি সেগুলো হলো আমাদের ওয়ার্ড রিলেটেড। হ্যাঁ, দ্য ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড কিভাবে গঠিত হয়, তাই তো, ওয়ার্ড গঠনের বিভিন্ন যে সিস্টেমগুলো আছে সেইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখান থেকে একটা কোশ্চেন থাকেই প্রায়। তো দেখো, ল্যাঙ্গুয়েজ ক্যান বি ভিউড অ্যাজ সাউন্ডস, আটারেন্স, এগুলো তো আমরা পড়েছি। সরি। তো বলছে দেখো, ইটস স্মল কম্পোনেন্টস আর জেনারেলি নন অ্যাজ ওয়ার্ডস। তাহলে আমরা যখন একটা সেন্টেন্স ধরি, আমরা বাংলা ভাষাতেও বলে থাকি না যে ধ্বনি এবং শব্দ, এরকম যে একটা বাক্যের ক্ষুদ্রতম অংশ কি, বলো, একটা বাক্যের ক্ষুদ্রতম অংশ কি বলো তো? ধ্বনি। না, ওয়ার্ড। বাক্য, শব্দ স্যার। সেন্টেন্সের শব্দ, হ্যাঁ, শব্দ বা ওয়ার্ড। আর শব্দের ক্ষুদ্রতম অংশকে আমরা বলি কি, বলো? আমরা বলি কি? হ্যাঁ, ধ্বনি বা ধ্বনি। এবং ভাষার ক্ষুদ্রতম অংশকে বলি আবার কিন্তু আমরা ধ্বনি বা সাউন্ড, ভাষার। তো এখানে যেহেতু আমরা সেন্টেন্স বলছি, তাই না, যে ল্যাঙ্গুয়েজ ক্যান বি জাস্ট সাউন্ডস, আটারেন্সেস, সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি। তবে হোয়াট এভার উই মে কল, একটা সেন্টেন্সের বা এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা বলতেছি স্মল কম্পোনেন্টস, বলতে আমরা বুঝতেছি হচ্ছে ওয়ার্ডস। এখন এই ওয়ার্ডগুলো কিভাবে গঠিত হয় সেগুলো আমরা জানবো, আর এই ওয়ার্ড দিয়েই মেনলি আমাদের সেন্টেন্সগুলো গঠিত হয়। বুঝছে, দি স্মলেস্ট বিল্ডিং ব্লকস আর ফর্ম, ডেভেলপড অ্যান্ড চেঞ্জড। এই ওয়ার্ডগুলো বিভিন্নভাবে কি হয়, চেঞ্জড হয়। যেমন একটা সেন্টেন্স যদি আমরা বলি, মনে করো একটা বাংলা শব্দ বলি, হ্যাঁ, বাংলা শব্দের ভিতরে যদি আমরা যাই, এটা দিয়ে কি বোঝাতে পারে? নামে। এটা কোন কোন মিনিং আমরা আনতে পারি বলো তো নামে? এই এই অর্থটার কি কি মিনিং হতে পারে বলা যাবে? স্যার বুঝিনি। এই নামে, এই শব্দটা দিয়ে কি কি মিনিং আমরা সেন্টেন্সে আনতে পারি ব্যবহারের উপর ভিত্তি করে? মনে এই ওয়ার্ডটা তুমি যখন সেন্টেন্স ইউজ করবে কি কি মিনিং আসতে পারে? স্যার গাছ থেকে নিচে নামো। হ্যাঁ, একদিকে হচ্ছে উপর থেকে নিচের দিকে যাওয়া, তারপরে কারো নামে কোনো কিছু দেওয়া, কারো নাম, হ্যাঁ, কোনো নাম, অথবা তাহলে কি একটা হচ্ছে কি নাউন আর একটা হচ্ছে কি, আমরা যদি একটু পার্সেন্ট পিসের উপর ভিত্তি করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে বলো তো? তো হ্যাঁ, বললাম তার নামে একটা চিঠি এসেছে না,
এবার বললাম শীতকালে খুব শীঘ্রই, কি নামে বলো তো? শীঘ্রই সন্ধ্যা নামে। দেখো এই নামে ওখানেও ইউজ করেছি, এখানে ইউজ করেছি, কিন্তু এখানে নাম, এখানে অ্যাডভার্ব হিসেবে এসেছে নামে, কারণ নামে এসেছে, নাউন থেকে প্রিপোজিশন মিলে একটা অ্যাডভার্ব হয়েছে, আর এখানে নামে হচ্ছে ভার্ব হয়েছে। তো দেখো এখানেও আমরা কিন্তু ওয়ার্ডের একটা ব্যবহার পাচ্ছি, তাই না, যে কি কি ভাবে আমাদের ওয়ার্ডগুলো আসতে পারে। ঠিক একইভাবে আমরা ইংলিশে ওরকমটা পাই। হ্যাঁ, তো যাই হোক, তাই বলতেছে যে দিস স্মল বিল্ডিং ব্লকস আর ফর্ম ডেভেলপড অ্যান্ড চেঞ্জড। কিভাবে ফর্মড হয়, কিভাবে ওটা ডেভেলপড হয়, তারপর আবার চেঞ্জডও হয়ে যায়, তাই না? আগে ব্যবহার হতো, এখন আর এটা ব্যবহার হয় না। এক ভাষাতে একরকম হয়, আর এক ভাষাতে আর একরকম হয়। যেমন আমরা যদি বলি গেট ভার্বের পাস্ট পার্টিসিপল কি বলতো? গেট ভার্বের গেট ভার্বের পাস্ট পার্টিসিপল গড বা গটেন। যেমন গেট এর পাস্ট টেন্স হচ্ছে কি গট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি গট অথবা গটেন। এরকম দেখাচ্ছে যে বিবর্তনে আমেরিকানরা এক ধরনের ইউজ করে, ব্রিটিশরা এক ধরনের ইউজ করে। হ্যাঁ, তো এইভাবে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যেতে পারে বা ডেভেলপড হতে পারে, যে আমরা এরকম ইউজ করবো, ওটা আমরা ইউজ করবো। আমেরিকান ইংলিশ আগে না ব্রিটিশ ইংলিশ আগে ছিল বলো তো? ব্রিটিশ ইংলিশ। ব্রিটিশ ইংলিশ, তাই তো? হ্যাঁ, ব্রিটিশ ইংলিশ আগে ছিল, তারপরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা জানি যে COLOUR এটা হচ্ছে এক বানান, এটা হচ্ছে আরেক বানান। এটা কোন দেশের কোনটা বানান বলতে পারবা? স্যার প্রথমটা ব্রিটিশ, এরপর এটা আমেরিকান। আমেরিকান, হ্যাঁ। এরকম ভাবে METRE এটা হচ্ছে ব্রিটিশ, আবার কি লিখছে METER মিটার, ঠিক আছে না? হ্যাঁ, তো এরকম ভাবে দেখাচ্ছে কি আছে, চেঞ্জ আছে বিষয়গুলো। তো যাই হোক, আমরা একটু দেখি যে কিভাবে দি স্মলেস্ট বিল্ডিং ব্লকস আর ফর্ম ডেভেলপড অ্যান্ড চেঞ্জড। ফর এক্সাম্পল ইন ডিফারেন্ট কনটেক্সট দ্য ওয়ার্ড এবল, যেমন বলছে, হ্যাঁ, বিকামস, আবার সাফিক্স প্রিফিক্স যোগ করে আমরা কিভাবে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, নাউন থেকে আবার অ্যাডজেক্টিভ ইত্যাদি বানাচ্ছি। এইগুলো হচ্ছে হাউ ডাজ দিস চেঞ্জ অকার, এই চেঞ্জগুলো কিভাবে ঘটে। আর দেয়ার এনি সার্টেন আন্ডারলাইং প্রিন্সিপালস অফ ওয়ার্ড ফরমেশন, কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা। অল দিস কোশ্চেন আমরা কি করে আনসার পাই হচ্ছে এই মরফোলজিতে। সুতরাং মরফোলজি মানে কি? ইট ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ড ফরমেশন এন্ড দ্য ইন্টারনাল স্ট্রাকচারস অফ ওয়ার্ড। তার মানে মরফোলজি বলতে বোঝায় কি? ওয়ার্ড ফরমেশন এবং ওয়ার্ডের ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে যে স্টাডি বা গবেষণা বা পড়াশোনা, সেটাকে বলা হচ্ছে মরফোলজি। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ মরফোলজি, আমাদের সংজ্ঞায় বলতে হবে কি, যে মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ড ফরমেশন and the internal structure of words. এই সংজ্ঞাটা একটু খেয়াল রাখো। তো এখানে অনেক কিছুই বলা হয়েছে, যেমন দ্য ট্রেডিশনাল ভিউ অফ মরফোলজি ইজ প্রাইমারিলি দ্য আইডেন্টিফিকেশন অফ আ মরফিম। মরফিম কি জিনিস, তাই না? মরফিম মানে কি? মরফিম বলতে বোঝায় স্মলেস্ট, দেখো, দ্যাট ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল অ্যান্ড ইনডিভিজিবল গ্রামাটিক্যাল ইউনিটস অফ আ ল্যাঙ্গুয়েজ। মানে যে ওয়ার্ডটার একদম, মানে কি বলবো, একটা নির্দিষ্ট ভাঙতে ভাঙতে একটা নির্দিষ্ট জায়গায় গেলে তার আর কোনো মিনিং থাকে না। তার মানে ভাঙতে ভাঙতে যে পর্যন্ত মিনিং গিয়ে দাঁড়ায়, তাই তো, যে পর্যন্ত গিয়ে দাঁড়ায়, যে তারপরে ভাঙলে আর মিনিং থাকে না, একদম লাস্ট, হ্যাঁ, একদম ইনডিভাইজেবল, মানে যাকে আর ডিভাইড করলে আর কোনো মিনিং থাকবে না, সেরকম স্মলেস্ট মিনিংফুল ইনডিভিজিবল গ্রামাটিক্যাল ইউনিটকে বলা হচ্ছে কি মরফিম। তার মানে এই যে যেমন আমরা এখানে একটা ওয়ার্ড পেলাম কি এবল, এইবলকে আমরা কি বলছি এনেবল অথবা করেছি অ্যাবিলিটি, কিন্তু এবলকে কি আর ভাঙা যাবে বলো? এবলকে কি আর ভাঙা যাবে? যাবে না স্যার। হ্যাঁ, তাই বলছে যে এখানে দেখো, ফর এক্সাম্পল সিঙ্গিং ইজ আ ওয়ার্ড, দ্য ওয়ার্ড ইজ কনসিস্টেড অফ টু পার্টস। এরকম হচ্ছে টু মরফিমস, একটা হচ্ছে সিং আর একটা হচ্ছে ইং, এই দিকে, তাই তো? অতএব এখানে সিং এবং ইং এই দুটাকে আমরা মরফিম বলছি, কোনোটাই মিনিং আছে আর কোনোটার মিনিং থাকে না, সেগুলো অন্য মিনিং, অন্য ব্যাপারে আসবে যে কোনটাকে আমরা কি বলে জানবো। তাহলে যে দুইটা, একটা ওয়ার্ড যে দুটা পার্ট নিয়ে গঠিত হয়েছে, সেই পার্টগুলোকে আমরা বলছি হচ্ছে মরফিম। ইন সাম, তাহলে মরফোলজি কি জিনিস? মরফোলজি ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ আ ল্যাঙ্গুয়েজ। তাহলে স্মলেস্ট ইউনিটটা মেইনলি, আফটার সাচ মিনিমাল ইউনিটস no further smaller units can be produced. The sing and ing cannot be divided into other unit forms. তার মানে
একদম লাস্ট মিনিংফুল ইন্ডিভিজুয়াল গ্রামাটিক্যাল ইউনিটকে আমরা বলছি হচ্ছে মরফিম। আর এই মরফিম নিয়ে আলোচনা হয়, তাই তো, সেগুলোকে আমরা বলছি কি মরফোলজি, মানে ওয়ার্ড ফরমেশন নিয়ে আলোচনা হয়, একে আমরা বলছি মরফোলজি। এছাড়া বলছে অ্যানাদার ফান্ডামেন্টাল কনসার্ন অফ মরফোলজি ইজ টু স্টাডি হাউ নিউ ওয়ার্ডস আর ফর্ম। আবার নতুন নতুন ওয়ার্ড কিভাবে গঠিত হয়, যেমন আমরা বর্তমানে পেয়েছি কি ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, এগুলো কি নতুন শব্দ না? এগুলো কি আগে ছিল বলো তো? জি স্যার, নতুন শব্দ। এগুলো কি আগে ছিল? না স্যার। আগে ছিল না, নতুন করে হয়েছে। তাহলে কিভাবে হলো এটা? হ্যাঁ, যেগুলো কি কোন দিক থেকে আমরা এদের মিনিং গুলো পাচ্ছি? তাহলে another fundamental concern is to study how new words are formed. For example, likely can be unlikely, believe can be believable, so on. Thus prefix, suffix are very important in the study of words are formed. মানে কি কিভাবে গঠিত হয় সেগুলো নিয়ে আমরা দেখব। Again, change of a word can occur at the middle of the words and can provide a new word form. For example, break can be changed into broke, and seek can be sought. এগুলো তো আমরা জানি পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইত্যাদি অর্থে। দাস মরফোলজি স্টাডিজ দ্য ইন্টারনাল চেঞ্জ দ্যাট এফেক্টস ওয়ার্ড ফরমেশন। তাহলে কোনো ওয়ার্ডের মধ্যেখানে চেঞ্জ হচ্ছে, কোনো ওয়ার্ডের আগে চেঞ্জ হচ্ছে, কোনো ওয়ার্ডের পরে চেঞ্জ হচ্ছে, হয়ে নতুন নতুন ওয়ার্ড গঠিত হচ্ছে। যেমন লাইক থেকে আসছে লাইকলি, আবার ওর সাথে আনযোগ করে হয়ে গেল আনলাইকলি। ঠিক আছে, তাহলে হচ্ছে বিলিভ থেকে হয়ে গেল বিলিভেবল, তার সাথে হয়ে গেল আনবিলিভেবল, হতে পারে না? তাহলে দেখো, একবার আমরা প্রথমে শেষের দিকে যুক্ত করলাম, আবার এটার সাথে আমরা আগে যুক্ত করতে পারি, আবার এর সাথে আরো যুক্ত করতে পারি আনবিলিভেবলি। তার মানে কি বেসিক জায়গা কোনটা? এখানে বেসিক হচ্ছে কি বিলিভ। বিলিভ একটা নির্দিষ্ট মিনিং আছে, তারপরে এর সাথে আমরা আগে পিছে অনেকগুলো মরফিম যুক্ত করে আমরা নতুন নতুন মিনিংফুল ওয়ার্ড তৈরি করছি। এই বিষয়গুলোই হচ্ছে কি মরফোলজি নিয়ে কথা বলা। হ্যাঁ, তা বলছে অতএব বলতে গেলে কি উই ক্যান স্টেট দ্যাট মরফোলজি ইজ দ্যাট লিঙ্গুইস্টিক লেভেল অফ স্টাডি হু ইজ কনসার্নড উইথ ওয়ার্ড ফরমেশন এন্ড ইটস গ্রামাটিক্যালিটি। এখানে গ্রামাটিক্যালিটি বলতে আমরা ওই ভার্ব দিয়ে যেগুলো বুঝি, পাস্ট প্রেজেন্ট ফর্ম কিভাবে গঠিত হচ্ছে, ঠিক আছে, নাউন থেকে কি অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভ থেকে নাউন হচ্ছে, সেন্টেন্সে আমরা ওগুলোকে কিভাবে ব্যবহার করছি, ব্যবহার করতে গিয়ে কিভাবে পরিবর্তনটা হয়ে যাচ্ছে, সেগুলোই মরফোলজি নিয়ে আলোচনার বিষয়। হ্যাঁ, তো এগুলো একটু খেয়াল রাখবা। তাহলে মরফোলজি হচ্ছে কি? মরফোলজি ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল অ্যান্ড ইনডিভাইজেবল গ্রামাটিক্যাল ইউনিটস অফ আ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সিঙ্গিং দিয়ে বুঝলাম। তো ওটা নিয়ে আমি আর কথা বলছি না। এখানে আমরা চলে আসবো ডিফারেন্ট কাইন্ডস অফ মরফিম নিয়ে, মরফিমের যে প্রকারভেদ সেটা। কারণ আমরা দেখতেছি যেমন সিঙ্গিং যখন আমরা দেখলাম, দুটা ওয়ার্ডেরই কি মিনিং আছে? মানে দুটা মরফিমের কি মিনিং আছে? সিং আর হচ্ছে কি না স্যার। ইং, এই দুটারই মিনিং আছে? না না স্যার। স্যার। না স্যার। নাই। তাহলে দেখি আমরা এখানে কি বলে। মরফিম হচ্ছে, দেখো, ফ্রি মরফিম অর ইন্ডিপেন্ডেন্ট মরফিম, আর হচ্ছে বাউন্ড মরফিম। বাউন্ড মরফিম গুলো কি? যেগুলো প্রেফিক্স, ইনফিক্স বা সাফিক্স হিসেবে কাজ করে। ঠিক আছে, দেখো, ফ্রি মানে ইন্ডিপেন্ডেন্ট, যাদের কি মিনিং আমরা পাই, যেমন সিং, এটা কি ফ্রি নাকি বাউন্ড? কোনটা? ফ্রি। ফ্রি। Free। ইং হচ্ছে কি? সাফিক্স Bound। হিসেবে, তাই না? বাউন্ড, যে তার মিনিং তৈরি করতে অন্যের উপরে নির্ভরশীল। আর ফ্রি হচ্ছে কি? সে নিজেই নিজের মিনিং তৈরি করতে পারে এবং একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল ব্যাপার সে ধারণ করতে পারে। ঠিক আছে, তো এখানে সেটা বলা হচ্ছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে ফ্রি মরফিম, যেমন যে সাম মরফিমস লাইক ম্যান, ডিজায়ার, জেন্টেল, গার্ল রিপ্রেজেন্টস ওয়ার্ড দেমসেলফ, দিজ আর ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মরফিমস। কারণ এগুলো কি? ফ্রি মরফিম আর ইন্ডিপেন্ডেন্ট ফনেটিকলি অ্যান্ড সিমেন্টিকলি। ফনেটিকলি মানে ওয়ার্ড মানে সাউন্ডগত দিক থেকে, আবার সিমেন্টিকলি মানে কি মিনিংগত দিক থেকেও তারা স্বাধীন। কারণ কি? ইট মিনস দে হ্যাভ ডিফারেন্ট সাউন্ডস অ্যান্ড মিনিংস। হ্যাঁ, ওই যে সিমেন্টিকলি বলতে বোঝায়, সিমেন্টিক বলতে মিনিং বোঝায়, ঠিক আছে তো, আর ফনেটিকলি মানে সাউন্ড বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে ফ্রি মরফিম যাদের নিজস্ব সাউন্ড এবং নিজস্ব মিনিং আছে। তো এটার আমরা পেলাম ফ্রি মরফিম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি লেক্সিক্যাল মিনিং, আর একটা হচ্ছে কি, দেখো, একটা লেক্সিক্যাল আর একটা হলো কি গ্রামাটিক্যাল। এইটা একটু খেয়াল রাখবো। আমরা পড়তে পড়তে সফটটার দিকে আসি, তাহলে আরো মুখস্থ হয়ে যাবে। লেক্সিক্যাল মরফিম বলতে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে কি, যে যে ওয়ার্ডগুলো, বিশেষ করে আমাদের মেজর যে ওয়ার্ডগুলো, আমরা পার্শ্ব স্পিচ জানি কত প্রকার আছে? পার্শ্ব স্পিচ হচ্ছে 7-8 প্রকার, তাই তো, 8 প্রকার 9 প্রকার ইত্যাদি আছে। তার ভিতরে মেজর যে ওয়ার্ডগুলো, তাই না, বিশেষ করে নাউন, ভার্ব, আর এদের মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এগুলোকে আমরা বলছি কি লেক্সিক্যাল মরফিম। বলছে লেক্সিক্যাল মরফিম আর ফর্ম লাইক বয়, রাইট, পেপার, পেন ইত্যাদি।
they have more or less independent meaning. Thus, one or series of lexical forms in isolation can be fairly meaningful. More clearly, pen, boy, paper suggests something quite different to us, and morpheme like write suggests some work. তাহলে কোনোটা নাউন বোঝাচ্ছে, কোনোটা কাজ বোঝাচ্ছে। অতএব লেক্সিক্যাল মিনিং মেইনলি আমাদের এই যে মিনিং এর উপর ডিপেন্ড করছে। লেক্সিক্যাল মরফিম আর লার্জ ইন নাম্বার অ্যান্ড ইন ল্যাঙ্গুয়েজ, এগুলো তো প্রচুর পরিমাণে হয়ে থাকে, তাই না? এগুলোর কোনো সীমাবদ্ধতা নেই, ঠিক আছে তো। কিন্তু গ্রামাটিক্যাল মরফিমের একটা সীমাবদ্ধতা আছে, যেমন প্রোনাউন, এটা নির্দিষ্ট পরিমাণ আছে, প্রেপোজিশন, আর্টিকেল, এই যে তাই তো, তারপর হচ্ছে নাম্বার, জেন্ডার, টেন্স, ঠিক আছে তো। এই জিনিসগুলো হচ্ছে গ্রামাটিক্যাল, এরা হচ্ছে কি গ্রামারের কাজ করে, ওদের আলাদা করে শুধু থাকলে কোনো মিনিং দেয় না, ঠিক আছে তো। এদেরকে আমরা ব্যবহার করতে হলে সেন্টেন্সে ব্যবহার করতে হবে এবং একটা গ্রামাটিক্যাল বিষয় চলে আসবে। হচ্ছে গ্রামাটিক্যাল মরফিম আর ফর্মস লাইক সাম, উইথ, এ, এন্ড, ইত্যাদি। These are elements like preposition, article, conjunction, or forms indicating number, gender, tense, etc. Grammatical morphemes do not change frequently. এরা চেঞ্জ হয় না কিন্তু। সামকে কি আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো? রূপ চেঞ্জ হবে এদের? উইথ এর কোন রূপ চেঞ্জ হবে? বলো না স্যার। হ্যাঁ, আমরা রাইট থেকে রাইটিং করতে পারি, রাইটেবল করতে পারি, তাই না? রিটেন করতে পারি, রোড করতে পারি, কিন্তু এই ফর্ম, টু, এগুলো একদম ফিক্সড, এদের কোনো আলাদা করে পরিবর্তন হবে না। তাই বলছে রিডিং দ্য ক্লাসিফিকেশন অফ মরফিম। তাহলে আমরা মরফিমকে দেখলাম দুই ভাবে, প্রথমে আমরা দেখলাম ফ্রি মরফিম, তারপরে দেখলাম হচ্ছে বাউন্ড মরফিম। ফ্রি মরফিমকে আমরা দেখছি হচ্ছে লেক্সিক্যাল মরফিম এবং গ্রামাটিক্যাল মরফিম হিসাবে। এরপর হচ্ছে দেখো বাউন্ড মরফিম, এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? দিস আর সাম মরফিমস দ্যাট ক্যানট ফাংশন অ্যালোন। তারা কখনো নিজেরা কোনো মিনিং দিতে পারে না বা আলাদা করে বসতে পারে না, তারা কাউকে না কাউকে সাথে নিয়ে বসে, মানে এরা হচ্ছে ফ্রি মরফিমের উপর ডিপেন্ডেন্ট। Thus they are added or to other morphemes. Morphemes like ish, li, মানে যত সাফিক্স প্রিফিক্স আছে, ঠিক আছে, are never word but parts of words. আমরা দেখে কোনো ওয়ার্ড বলতে পারবো না, তবে কিছু কিছু আছে যেগুলো ওয়ার্ডের কাজও করে, সেটা আলাদা বিষয়। These are bound morphemes. For example, ish যেমন হচ্ছে বুকিশ, প্রি যেমন হচ্ছে প্রি কন্ডিশন, আন যেমন হচ্ছে আনডিউ, cannot mean anything without other morphemes like book, condition ইত্যাদি। তাহলে বুকের একটা নির্দিষ্ট মিনিং আছে, তাই তো, কন্ডিশনের একটা মিনিং আছে, কিন্তু ইশের কোনো মিনিং নাই, প্রি এর কোনো মিনিং নাই। তাহলে কন্ডিশনের সাথে প্রি বসে প্রি কন্ডিশন বলে একটা ওয়ার্ড এসেছে, একটা নতুন মিনিং দিয়েছে। তাহলে দিস আর কল্ড বাউন্ড মরফিমস সিন্স দে আর বাউন্ড টু বি অ্যাটাচড উইথ আদার মরফিমস টু ফর্ম নিউ ওয়ার্ডস। কি কথা বুঝতে পেরেছো? তাহলে বাউন্ড মরফিম এবং ফ্রি মরফিমের মধ্যে পার্থক্যটা বোঝা গেল? বলো। জি স্যার। জি স্যার। ভালো করে পড়ে ফেলবা, যদি এর ডিফারেন্স আছে সেটাও পারতে হবে, সিঙ্গেল যদি কোনো সংজ্ঞা আসে উদাহরণ সহ দিতে হবে। এবার আমরা দেখলাম যে বাউন্ড এবং ফ্রি এর মধ্যে এই বাউন্ড মরফিমকে আমরা পাচ্ছি প্রিফিক্স, ইনফিক্স এবং সাফিক্স। সাফিক্সকে আবার এখানে দুই ভাগে পাচ্ছি আমরা, ডেরিভেশনাল এবং ইনফ্লেকশনাল। আবার ডেরিভেশনালকে পাচ্ছি ক্লাস মেইনটেনিং এবং ক্লাস চেঞ্জিং। ক্লাস মেইনটেনিং মানে হচ্ছে দেখাচ্ছে যে আমরা যখন ভার্ব থেকে কোনো সাফিক্স যুক্ত করতেছি তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে বা নাউন হয়ে যাচ্ছে। এমন আছে যেটা ক্লাস চেঞ্জ করবে না, হ্যাঁ, ক্লাস মেইনটেনিং। নাউন আছে, নাউনই থাকবে, ভার্ব আছে, ভার্বই থাকবে, এরকম ব্যাপার। তাহলে এমন কিছু সাফিক্স আছে যেগুলো যোগ করলে ওয়ার্ডের কোনো পার্সেসপিস চেঞ্জ হবে না বা ক্লাস চেঞ্জ হবে না, এটা হচ্ছে ক্লাস মেইনটেনিং। আর যদি চেঞ্জ হবে তাহলে হচ্ছে ক্লাস চেঞ্জিং। আমরা আসছি, এটা দেখে নিই আস্তে আস্তে। দেখো প্রথমে হচ্ছে এগেইন বাউন্ড মরফিমস অর অ্যাফিক্সেস আর ডিভাইডেড ইনটু থ্রি কাইন্ড। তাহলে বাউন্ড মরফিমসকে বলা হচ্ছে অ্যাফিক্সেস। এই অ্যাফিক্সকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রিফিক্স, যেটা সেন্টেন্সের কোথায় বসে? শুরুতে বসে, নাকি? শুরুতে। সাফিক্স হচ্ছে কোথায় বসে? বলো। শেষে। হ্যাঁ, আর ইনফিক্স হচ্ছে কোথায় বসে? স্যার কোথায় গেল? মধ্যে। হ্যাঁ, মধ্যে বসে অন্য ওয়ার্ডকে যুক্ত করে একটা নতুন ওয়ার্ড গঠন করে। যেমন প্রি মিন্স বিফোর আর প্রায়র, সুতরাং সাম মরফিমস লাইক আন, ইর, ইল, তাই না, অ্যাজ ইন দ্য ওয়ার্ডস আনইম্পর্টেন্ট, আনডিজায়ার, আনকনশাস। প্রি হচ্ছে যেমন প্রিফিক্স, প্রি কন্ডিশন। বাই হচ্ছে যেমন বাইপোলার, বাইল্যাটারাল, এরকম আছে ক্যান অকার বিফোর আদার মরফিমস। দিস মরফিমস আর কল্ড প্রিফিক্সেস। ইনফিক্স হচ্ছে ইনফিক্স আর মরফিম দ্যাট আর ইনসার্টেড উইদিন দ্য বেস ফর্ম অফ আ ওয়ার্ড। ইনফিক্সেস আর জেনারেলি নোটিস ফাউন্ড ইন কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইনফিক্সেস আর রেদার রেয়ার, এটা খুব বেশি নাই, কিছু ক্ষেত্রে দেখা যায় এরকম, যেমন ফাদার্স ইন ল, মাদার্স ইন ল। হ্যাঁ, কাপ ফুল হয়ে গেছে কাপস ফুল, স্পুন ফুল হয়ে গেছে স্পুনস ফুল, এস যুক্ত হয়েছে এখানে। পাজার বাই হয়ে গেছে পাজার্স বাই। হিয়ার দ্য ফাদার্স ইন ল, তো এখানে কি ইনটা ইনফিক্স? হ্যাঁ, ইনটা, ইন হচ্ছে এখানে ইনফিক্স, ঠিক আছে তো। এখানে ইনের কোনো এখানে মিনিং অন্য বাস, ল আসছে, মাদার আসছে, কিন্তু ইনটা এখানে নাই।
তারপর এখানে প্লুরাল ফর্ম করে যে আমরা একটা অ্যাডজেক্টিভ গঠন করতে গিয়ে আমরা প্লুরাল ফর্ম করতেছি, এস যুক্ত করতেছি। হ্যাঁ, এইখানে হেয়ার দ্য ইনফিক্স ইজ প্লুরাল মার্কার্স এস ইন দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ড। এগুলো হচ্ছে ইনফিক্স, মানে ওটা অ্যাডজেক্টিভ করতে গিয়ে অটোমেটিক আমরা ওর সাথে যুক্ত করে ফেলছি। মাঝখানে যেগুলো করতেছি ইনসার্ট করা হচ্ছে উইদিন। Suffixes, there are some other morphemes which occur as suffixes. The suffix morphemes are like year, যেগুলো শেষে থাকে, suffix মানে শেষের দিকে থাকে, তাই না? সিঙ্গার, পারফর্মার, ist, এরকম আরো আছে, loi থেকে শুরু করে এরকম। Suffixes are added in the final position of the morphemes. Suffix morphemes are also two kinds, যেটা দেখো তাহলে প্রিফিক্স এবং ইনফিক্সের কোনো প্রকারভেদ আছে বলো তো? কোনো প্রকারভেদ আছে? না স্যার। তাই তো আমরা পাচ্ছি সাফিক্সের প্রকারভেদ, এটা ডেরিভেশনাল আর একটা হচ্ছে আর এটা কি ইনফ্লেকশনাল। ইনফ্লেকশনাল। তাহলে দেখি এটা কি বলে, বলছে ডেরিভেশনাল এবং এর মানে এটা কি? বাউন্ড মরফিমস লাইক অ্যাগ্রিয়েবল, তারপর ডেভেলপমেন্ট, হিয়ার এবল এন্ড মেন্ট আর ডেরিভেশনাল সাফিক্সেস। এখানে কেন বলা হচ্ছে when derivational suffixes are added to the root new words are formed, মানে ডেরিভেশনাল মানেই হচ্ছে যার সাথে যুক্ত করলে নতুন ওয়ার্ড গঠিত হয়। তাহলে অ্যাগ্রি হচ্ছে ভার্ব, এবল যুক্ত করলে কি হয়ে যাচ্ছে? অ্যাগ্রিয়েবল, সেটা কি নতুন ওয়ার্ড, মানে কি ওয়ার্ডের ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে না? আগে অ্যাগ্রি ছিল ভার্ব, এবল যুক্ত হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। ডেভেলপ ছিল ভার্ব, মেন যুক্ত করে হয়ে গেছে কি বলো তো? ডেভেলপমেন্ট। কারণ কোন পার্সেস হয়ে গেছে? ফর্ম চেঞ্জ হয়ে গেছে না? আগে ছিল ভার্ব হয়ে গেছে নাউন, আগে ছিল অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সরি আগে ছিল ভার্ব হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে যে মরফিম গুলো, যে মানে বাউন্ড মরফিম গুলো মূল ওয়ার্ডের সাথে যুক্ত করলে পুরো নতুন ওয়ার্ড হবে এবং সেই ওয়ার্ডটার ক্লাস চেঞ্জ হয়ে যাবে, মানে পার্সেস পিস চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে তো? নিউ ওয়ার্ড গঠিত হবে, তাকে আমরা বলবো কি? এটা হচ্ছে ডেরিভেশনাল। আর ইনফ্লেকশনাল হলো যার ইয়া চেঞ্জ হয় না, ফর্ম চেঞ্জ হবে না, কিন্তু ওখানেই থাকবে, শুধু তার হয়তো প্লুরাল ফর্ম নয় পাস্ট টেন্স বা এরকম কিছু চেঞ্জ হতে পারে। যেমন ইনফ্লেকশনাল সাফিক্সেস আর মরফিমস লাইক এস, আমি যদি ভার্বের সাথে এস বাই এস লাগাই তাতে কি ভার্ব চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যাবে বলো তো? গোর জায়গায় যে গোস, না স্যার। হ্যাঁ। বা আমি যদি এখন ওয়ার্ক আছে আমি পাস্ট টেন্স করে ফেললাম ইডি যোগ করে বা ডি যোগ করে, তাতে কি ভার্ব অ্যাডজেক্টিভ হয়ে যাবে বলো? না স্যার। তাই বলছে ওদের দ্বারা কিন্তু নতুন ওয়ার্ড হচ্ছে না, মানে নতুন বিষয় আসছে। তারপরে ইনফ্লেকশনাল সাফিক্সেস আর মরফিমস লাইক এস, ডি, ইন, অ্যাগ্রিজ এন্ড অ্যাগ্রিড, যেমন অ্যাগ্রিজ হচ্ছে যেমন অ্যাগ্রিজ এস, অ্যাগ্রিড ডি, ওই একই থাকতেছে। ইনফ্লেকশনাল মরফিমস সার্ভ দ্য গ্রামাটিক্যাল ফাংশন অনলি, দে প্রোভাইড লিঙ্গুইস্টিক ইনফরমেশন লাইক নাম্বার, পারসন, জেন্ডার ইত্যাদি ইত্যাদি, টেন্স, এইগুলো নির্দেশ করে। তাছাড়া এর নতুন ওয়ার্ড গঠন করে না, ওই ওয়ার্ডই থেকে থাকে। তাহলে আমরা দেখলাম বাউন্ড মরফিমে আমরা প্রথমে তিন ভাবে পেলাম, এটা হচ্ছে সাফিক্স, প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স। সাফিক্সকে পেলাম আমরা কয় ভাগে বলো? দুই ভাগে, তাই তো? একটা হচ্ছে কি ডেরিভেশনাল আর একটা হচ্ছে কি ইনফ্লেকশনাল। ডেরিভেশনাল নতুন ওয়ার্ড গঠন করবে, নতুন ফর্ম আসবে। এবার হচ্ছে আমরা ডেরিভেশনালকে আমরা দুই ভাগে পাচ্ছি না? ডেরিভেশনালকে দুই ভাগে পাচ্ছি, জি স্যার। ক্লাস মেইনটেইনিং আর হচ্ছে ক্লাস চেঞ্জিং। দেখি আমরা কি বলে এখানে। দেখো ডেরিভেশনাল আর ডিস্টিংশন হ্যাজ বিন মেড বিটুইন মেইনটেইনিং আর ক্লাস চেঞ্জিং, ক্লাস মেইনটেইনিং আর ক্লাস চেঞ্জিং ডেরিভেশন। আর ক্লাস একটু মিউট রাখো। স্যার আমার বই না মিলতেছে না। হ্যাঁ, নতুন পুরনো বইয়ের জন্য মিলছে না একটু, একদমই মিলছে না স্যার, অনেক অমিল। তোমার কি নতুন বই না পুরনো বই? স্যার নতুন। কবে কিনছো? স্যার 25 সালে কিনলাম। তাহলে মনে অ্যাড করছে নাকি তোমার, অথবা এটা কার বই? ওনারই? স্যার মনে 25-24 প্রিন্টেড। কি সবারই এরকম হচ্ছে? এটা তো আমার গত বছর। না স্যার, উনি তো মনিরুজ্জামান বললো না। দেখতেছে ওই কারণে এখানে তো মোনালিসা পড়াচ্ছে। আমি তো মোনালিসার বই থেকে পড়াচ্ছি, ঠিক আছে? তুমি মনিরুজ্জামানের বই থেকে পড়ছো? মোনালিসা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সেন্টেন্স ইয়া থাকতে পারে উল্টা পাল্টা, কিন্তু তথ্যগুলো একটু খেয়াল রাখবা। হচ্ছে আর ডিস্টিংশন হ্যাজ বিন মেড ক্লাস চেঞ্জিং এবং ক্লাস মেইনটেইনিং বলতে কি বোঝানো হচ্ছে? A class maintaining process of derivation produces words
যাকে বলা হচ্ছে লেক্সিমস, which belong to the same class of morphemes for which from which they are produced, মানে ক্লাস মেইনটেনিং মানে যে ক্লাসে আছে সেই ক্লাসেই থাকবে। whereas class changing process of derivation produce words which are other than the class of the base, বেসটা যে ক্লাসের নতুন ওয়ার্ডটা তার ভিন্ন হবে। যেমন এখানে বলা হচ্ছে ক্লাস চেঞ্জিং, হ্যাঁ, কিং এর সাথে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়েছে না, কিং ছিল নাউন, এলওয়াই যোগ করলাম হয়ে গেল অ্যাডজেক্টিভ। বোর ভার্ব ছিল, আইএনজি যোগ করলাম হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, ভার্ব ছিল অ্যাডজেক্টিভ হয়ে গেল। বিউটি আমরা ওয়াই যোগ দেখো আই এফ ওয়াই যোগ করলাম, নাউন ছিল ভার্ব হয়ে গেল। তার মানে কি পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যায়, ক্লাসই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো, নাউন নাকি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এরকম। তাহলে অ্যাজ দ্য বেস কিং ইজ নাউন অ্যান্ড দ্য প্রোডিউস ওয়ার্ড কিংলি অ্যাডজেক্টিভ, দে আর টু ডিফারেন্ট গ্রামাটিক্যাল ক্যাটাগরি। হ্যাঁ, একইভাবে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তার মানে ক্লাস চেঞ্জিং মানে হচ্ছে গ্রামাটিক্যাল ক্যাটাগরি কেমন হয়ে যাবে, সিমিলার থাকবে না চেঞ্জ হয়ে যাবে। ক্লাস চেঞ্জিং মানে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। আর একটা হচ্ছে ক্লাস মেইনটেইনিং, যেমন হচ্ছে কিং থেকে এসেছে কিংডম, কিংও নাউন, আবার কি কিংডমও কি নাউন, নাউন। একইভাবে ফ্রেন্ড, ফ্রেন্ডলি বললে অ্যাডজেক্টিভ হয়ে যেত, হয়ে যাচ্ছে ফ্রেন্ডশিপ, এটাও নাউন। জার্নাল, জার্নালিজম, এটাও হচ্ছে নাউন থেকে নাউন। এরকম ভাবে বিকজ দ্য বেস কিং অ্যান্ড প্রডিউস ওয়ার্ডস কিংডম, দুটাই হচ্ছে নাউন, বিলং টু দ্য সেম গ্রামাটিক্যাল ক্যাটাগরি দ্যাট ইজ নাউন। সুতরাং ইন দ্য সেম ওয়ে ফ্রেন্ড অ্যান্ড জার্নাল ফর্মস নিউ ওয়ার্ডস বিলঙ্গিং টু নাউন। তো এরকম ভাবে আমরা পুরো ছকটাকে বুঝলাম কিনা একটু দেখে নাও। এবার ছকের কাছে আসো। প্রথমে মরফিম মানে একটা ওয়ার্ড গঠনের ক্ষেত্রে একদম বেস ওয়ার্ড যেটা থাকবে এবং যদি তার মিনিং থাকে তাকে আমরা বলতেছি ফ্রি মরফিম। আর বেস ওয়ার্ডের সাথে যে মরফিম যুক্ত হয়ে নতুন ওয়ার্ড গঠন করে এবং তার নিজস্ব কোনো মিনিং থাকে না তাকে বলছি কি বাউন্ড মরফিম, তাই তো। এবার এই দুটা কিভাবে আসলে একটু 1 মিনিট দেখে নাও সবাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলবা। এই জায়গাটা এই ছকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1-2 মিনিট টাইম দিলাম, কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবা, একটু রিভিশন দিয়ে নাও, কারণ এটা নিয়ে অনেক ব্যস্ত থাকে। আমি একটু জিরো অ্যালোমরফে এমনটা হয় যে আমরা ওয়ার্ডের স্পেলিং এ কোনো চেঞ্জ আনছি না, স্পেলিং এ কোনো চেঞ্জ নাই, কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম হয়ে যায়, এটার পাস্ট থেকে প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যায়, এরকম হয় না বলো তো? যে ওয়ার্ডের ভিতরে কোনো চেঞ্জ জানি নাই। যেমন আমরা যদি একটু বলি যে টু ডিয়ার্স, না এরকম হবে? টু ডিয়ার্স হবে নাকি টু ডিয়ার হবে? টু ডিয়ার লাগছে। তার মানে কি এটা কিন্তু এখন কি প্লুরাল ফর্ম? আমি যখন টুটা বসাচ্ছি না তখন কি ডিয়ার কি সিঙ্গুলার না প্লুরাল ফর্ম? আমরা জানি না, সিঙ্গুলার। আমরা জানি না কি, মনে করো আমরা জানি যখন আমরা সেন্টেন্স ইউজ করি তখন বলতে বলতে আমরা এটা সিঙ্গুলার না প্লুরাল, কারণ এটা দুটাই হতে পারে, তাই তো। যখন আমি বলতেছি আ তখন কি হচ্ছে সে সিঙ্গুলার, টু তখন হচ্ছে কি প্লুরাল। দেখো এর কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাহ্যিক কোনো পরিবর্তন আমি দেখছি না, এই জন্য বলছে জিরো অ্যালোমর্ফ। ঠিক আছে তো? তো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আমরা যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে মানে ভার্বের ক্ষেত্রে ধরি, এই পুটের পাস্ট কি? পুটের পাস্ট কি? হ্যাঁ পুটি, হ্যাঁ পুটি নাকি? তাহলে পুট আবার পাস্ট পার্টিসিপল কি? পুট। এরকম শার্ট, কাট, এরকম অনেকগুলো আছে যেগুলোর পাস্ট প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল সব একই ধরনের। এগুলো দেখো বাহ্যিক কোনো চেঞ্জ আমরা করছি না বলে মনে হচ্ছে, কিন্তু একটা পরিবর্তন তো হয়েছে কিছু একটা, নাকি? হ্যাঁ পরিবর্তন হয়েছে। তাহলে দেখো there are certain forms which have same singular, plural or present or past forms are known as zero allomorph. It is a kind of inflection or nouns or verbs presumed to be present although invisible. দেখো invisible আমরা দেখতে পাচ্ছি না। For example, the words like sheep or deer have the same singular and plural form. Again, the verbs like heat, let have the same present or past form. Therefore, the plural form of sheep and deer একই। ঠিক আছে তো? Or the past form of heat and let are realized as zero morph. জিরো কেন হচ্ছে জিরো অ্যালোমর্ফ? হ্যাঁ এটা তাহলে অ্যালোমর্ফ বলতে বোঝানো হচ্ছে হ্যাঁ, কিন্তু সিমেন্টিক ফাংশন এক। হ্যাঁ বলো।
স্যার বলতে চাচ্ছিলাম রিডের যে তিনটা ফর্ম একই রকম, তাহলে উচ্চারণে প্রোনাউন্সিয়েশন কি একই হবে না আলাদা আলাদা হবে? আলাদা প্রোনাউন্সিয়েশন আলাদা ভিন্ন হয়। হবে। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন ভিন্ন হবে। যদি একটু বলতে। রেড হবে তখন রিডের পাঁচটা পাঁচ পার্টিসিপল রেড হয়ে যাবে, ঠিক আছে? রেড হবে, তাই তো? রিডের দেখো past form of read কি হচ্ছে দেখো, রিড, তাহলে past form of read is উচ্চারণে হবে কি এরকম বানান ঠিক আছে, which is pronounced as কি হবে রেড। হ্যাঁ, যেটা হচ্ছে রেড এর লাল কালার, যেমন ওই ওই উচ্চারণের সাথে। হ্যাঁ, যেখানে ওকে স্যার। এখানে হচ্ছে রিড, এখানে হচ্ছে লং প্রোনাউন্সিয়েশন আছে, লং ভাওয়াল সাউন্ড আছে, এখানে শর্ট ভাওয়াল সাউন্ড এবং এ আর এটা হচ্ছে ই। আচ্ছা, তো এটা গেল জিরো অ্যালোমর্ফ। তো ছোট ছোট বিষয়, একটা ইন্ট্রোডাকশন লিঙ্গুইস্টিক, তো দেখো ছোট ছোট জাস্ট তোমাকে ইন্ট্রোডিউস করা, যেগুলোকে কি বলা হচ্ছে, এগুলোর বিশাল এক্সপ্লেনেশন অন্য বইয়ে থাকতে পারে, যেটা মনিরুজ্জামান থেকে তোমরা পড়ে নিতে পারবো, তবে অতটা দরকার হয় না, কারণ এগুলোতে ছোট ছোট কোশ্চেন আনসার গুলো এইভাবে আসে। এটা ব্রড কোশ্চেন হলেও এই দেখা যাচ্ছে যে মরফোলজি যদি ব্রড কোশ্চেনটা আসে, তাহলে বিভিন্ন সিস্টেমে যে ওয়ার্ড আসে সেটাই বর্ণনা করতে হবে, তার মানে তোমাকে এগুলো ছোট ছোট করে বর্ণনা করতে হবে, কারণ এই জিরো অ্যালোমর্ফ নিয়ে তো আর বড় কোশ্চেন আসবে না। আসবে বলো? বা হচ্ছে অ্যালোমর্ফ নিয়ে কিন্তু বড় কোশ্চেন আসলে শর্ট আসবে না, ব্রিফ আসবে। আর যদি ব্রড কোশ্চেনে আসে তাহলে সবগুলো একসাথে আলোচনা করতে হবে। এই তুমি শুধু বেসিক স্যার এই বইতে অ্যালমর দেই নাই। বলো। হ্যাঁ স্যার বইয়ে এটা নাই, অ্যালমর মনিরুজ্জামানের বইয়ে নাই। হ্যাঁ, তাহলে ওটা হয়তো ওখানে নাই, এখানে দিয়েছে। এটা খেয়াল করে পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ, অ্যালোমর্ফ কি জিরো অ্যালোমর্ফ কি এগুলো খেয়াল রাখবা। ওই দুটা বইয়ে সমন্বিতভাবে তোমরা পড়বা। আমি একটা বই থেকে পড়াচ্ছি, তোমরা দুটার সমন্বয়ে একটু পড়বা, ঠিক আছে তো? কারণ মনিরুজ্জামান বই অনেক বেশি বর্ণনা, অত আমার দরকার নেই, আমি বেসিকটা বুঝাই দিচ্ছি, তোমরা ওই বই থেকে একটু বিশ্লেষণগুলো পড়ে নিবা, মনে থাকবে। আর মেনলি এই বইটার উপরে প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে এই বইটা পড়লে ওটা আশা করা যায় যে কোশ্চেন আনসার গুলো যেগুলো আছে বা আসে সেগুলো হয়ে যায়, ঠিক আছে? এই বইটা গোছানো, কিন্তু মনিরুজ্জামান এটা এতটা গোছানো না। বুঝি নাই, বলো। মনে হচ্ছে কঠিন ভাষা। হ্যাঁ, ভাষা কঠিন, এবং ভাষা কঠিন হলে ওখানে বিশ্লেষণ অনেক, ঠিক আছে, অতএব সমস্যা নাই। আচ্ছা, তারপরে এবার আসি ডিফারেন্ট ওয়েজ অফ ওয়ার্ড ফরমেশন। এইটা একটা ব্রড কোশ্চেন আসে প্রায়, এটা একটু খেয়াল রাখো। মরফোলজি থেকে এবার কি এসেছে পরীক্ষায় তোমাদের কাছে আসে থার্ড ইয়ারের? দেখি আমি একটু দেখি, ওয়ার্ড ফরমেশন আসছে স্যার। এটা এসেছে না? আমার কাছে মনে হলো এটা দেখি তো। জি। এই যে ওয়ার্ড, হোয়াট ইজ দ্য ওয়ার্ড ফরমেশন প্রসেস, ডিসকাস দ্য জেনারেল রুলস অফ ওয়ার্ড ফরমেশন উইথ এক্সাম্পল। হ্যাঁ, এটা এসে গেছে এখান থেকে। এর আগের বার কি এসেছিল? মরফোলজি। হোয়াট ইজ মরফোলজি, ক্লাসিফাই দ্য মরফিমস ইন ডিটেল। ওই যে তাকে দুটাই ব্রড কোশ্চেন, কিন্তু এটা এসেছিল ক্লাসিফাই, এটা একটা ব্রড কোশ্চেন, বললাম না যে এটা যদি তুমি বুঝে যাও এটাই তুমি ছক আঁকায় এটা বর্ণনা করে দিবা পরপর, এটাই হলো তোমার ক্লাসিফিকেশন যেটা এসেছে। আর একটা হচ্ছে ওয়ার্ড ফরমেশনের বিভিন্ন যে রুলস গুলো আছে সেইগুলো। এটা ছিল কত সালে? 2022-এ। 2021-এ কি আসছে? এই যে ওয়ার্ড ফরমেশন কি এবং 5 টেকনিক্স অফ ওয়ার্ড ফরমেশন, এই দেখো ঘুরে ফিরে এগুলোই। হ্যাঁ, মানে 5টা ওখানে উল্লেখ করেছে, 5টা টেকনিক বলো। তো এই প্যাসেজ থেকে এগুলো, আর না হলে ব্রিফ বা শর্টের ভিতরে এগুলো ঘুরে ফিরে আসে। হ্যাঁ, লিঙ্গুইস্টিক্সে অনেকে খুব জটিল মনে করে, খুব জটিল বিষয় বলো তো। এটা আমার কাছে মনে হয় যে এটাতে নাম্বার পাওয়াটা খুব সহজ যদি কেউ ভালো করে বুঝে লেখে আর কি। তো যাই হোক, ওগুলো এখন তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে নিচ্ছ। ডিফারেন্ট ওয়েজ অফ ওয়ার্ড ফরমেশন। দেখি, মরফোলজি ইজ দ্য স্টাডি, অত আমাদের দরকার নেই, এটা পড়ছো। প্রথমে হচ্ছে অ্যাফিক্সেশন। অ্যাফিক্সেশন মানে আমরা কোনো বেস ওয়ার্ডের সাথে সাফিক্স, প্রিফিক্স, ইনফিক্স যুক্ত করে নতুন যে ওয়ার্ডটা গঠন করি তাকে বলা হচ্ছে অ্যাফিক্সেশন। বুঝতে পেরেছো? তাহলে অ্যাফিক্সেশন মানে কি, বেস ওয়ার্ডের সাথে আগে পরে মাঝে কি কোনো না কোনো একটা মরফিম যুক্ত করা, বাউন্ড মরফিম যুক্ত করা বিশেষ করে, তাই তো? তাহলে অ্যাফিক্সেশন ইজ দ্য অ্যাডিশন অফ প্রিফিক্স, সাফিক্সেস অর ইনফিক্সেস টু আ রুট মরফিম, বেস বা রুট,
which allows forming new words. Bound morphemes that follow root are suffixes like eto এইটা, তারপরে যেগুলো হচ্ছে লাইক হোপ ইত্যাদি, while morphemes that precede add যাকে বলা হয় prefixes এবং তারপর মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি। অ্যাফিক্সেশন ইনক্লুড ডেরিভেশনাল মরফিমস হুইচ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, এরকম হয়ে যায় কোনো দাগাতে গেলে, এটা একটা সমস্যা। প্রডিউসিং নিউ ওয়ার্ডস, দাস প্রিফিক্সেস প্রিসিড দ্য রুট মরফিম আর সাফিক্সেস হচ্ছে অ্যাড আফটার দ্য রুট মরফিম, দাস ফর্ম কমপ্লিটলি নিউ ওয়ার্ডস। যেমন ফর এক্সাম্পল আনইন্টারেস্টেড, তাহলে ইন্টারেস্ট ইডি যুক্ত করলাম, এদিকে আন যুক্ত করলাম, আন হলো কি প্রিফিক্স, ইড হলো সাফিক্স, মিলে হয়ে গেল কি আনইন্টারেস্টেড। এরকম ভাবে আমরা কি করতে পারি। আবার এখানে বর্ণনা করা হচ্ছে কি যে এগুলোর আবার দুটো রূপ আছে, ক্লাস মেইনটেনিং, ক্লাস চেঞ্জিং, এ তো তোমরা জানোই, ওটা নিয়ে আমি কথা বলছি না কারণ এটা নিয়ে একবার কথা হয়েছে। দেখো ফ্রি, তারপর হচ্ছে ডেরিভেশনাল, অ্যাফিক্সেশন, ক্লাস চেঞ্জিং। এখন তোমাকে বলতে হবে কোনটা ক্লাস চেঞ্জ হচ্ছে কোনটা হচ্ছে না, ঠিক আছে? তো ক্লাস মেইনটেনিং নাকি ক্লাস চেঞ্জিং এটা জাস্ট দেখাতে হবে, একটু পড়ে নিও। ইনফ্লেকশন মানে তো তোমরা বুঝতে পেরেছো, ইনফ্লেকশন মানে কি যে গ্রামাটিক্যাল ক্যাটাগরি চেঞ্জ করবে, তাই না? গ্রামাটিক্যাল, তাহলে ইনফ্লেক্ট আমরা ডেরিভেশনালের মধ্যে কি পেয়েছিলাম বলো, দুইটা, তাই না? ক্লাস চেঞ্জিং আর ক্লাস মেইনটেনিং। এবার হচ্ছে ইনফ্লেকশনের ভিতরে আমরা কি হচ্ছে ক্লাস ঠিক থাকবে, শুধুমাত্র গ্রামাটিক্যাল রূপ চেঞ্জ হবে, ওইগুলোই দেখাচ্ছে। দেখো ঘুরে ফিরে আবার ওইগুলোই আসছে কিন্তু, হ্যাঁ এগুলো আমি আর পড়ছি না, কারণ এগুলো একই জিনিস, তোমরা একটু পড়ে নিবা। এখান থেকে পড়ি, কম্পাউন্ডিং কি জিনিস? কম্পাউন্ডিং মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা একদম ফ্রি মরফিম আমরা যুক্ত করছি, দুইটা আলাদা আলাদা ফ্রি মরফিম যুক্ত করে ফেলছি যাদের আলাদা আলাদা মিনিং আছে, ঠিক আছে? তো দিয়ে আমরা একটা নতুন ওয়ার্ড তৈরি করতেছি, তাকে বলছে কম্পাউন্ডিং। দেখো কম্পাউন্ডিং ইজ আ ওয়ার্ড ফর্মিং প্রসেস হোয়ার ডিফারেন্ট ওয়ার্ডস আর কম্বাইন্ড টুগেদার টু ফর্ম আ নিউ ওয়ার্ড। তাহলে ডিফারেন্ট ওয়ার্ড মানে ডিফারেন্ট ফ্রি মরফিম আমরা যুক্ত করছি, বা ফ্রি মরফিম না হয়ে ইয়াও হতে পারে, তাই তো অন্য একটা ওয়ার্ডই হতে পারে, এই জন্য আর মরফিম বলছি না, ওয়ার্ডই বলতেছি। দেখো ফর এক্সাম্পল টুথব্রাশ, যেটা হয়ে গেছে টুথব্রাশ, নিউজ পেপার। সামটাইমস আ হাইপেন ইজ অলসো ইউজ বিটুইন টু ওয়ার্ডস অ্যাজ ইন সিস্টার ইন ল। এখানে ইনটাকে কি বলি বলো তো? ইনটা হচ্ছে কি ইনফিক্স। ইনফিক্স। এটা কি ফ্রি মরফিম নাকি বাউন্ড মরফিম? বাউন্ড মরফিম, তাই তো? বাউন্ড মরফিম। ওকে, কম্পাউন্ডস আর জেনারেলি ডিভাইড ইনটু টু কাইন্ডস। এটা হচ্ছে এন্ডোসেন্ট্রিক কম্পাউন্ড আর এক্সোসেন্ট্রিক কম্পাউন্ড। সেটা আবার কি জিনিস দেখি, বলছে এন্ডোসেন্ট্রিক কম্পাউন্ডস আর দোজ হোয়েন দ্য মিনিং অফ দ্য নিউ ওয়ার্ড ইজ ডিটারমাইন্ড বাই দ্য পার্টস। মানে পার্টই একটা মিনিং করে দিবে, ঠিক আছে? তো মানে তুমি যে ওয়ার্ডগুলো ইউজ করবে সেই ওয়ার্ডই একটা মিনিং করে দিবে। যে ওয়ার্ড মানে যেমন হচ্ছে বাথ হাউস, বাথ হাউস মানে কি, কিসের জন্য এই হাউসটা তৈরি হবে, মানে এই হাউসটা কিসের জন্য বলো? গোসলের জন্য। অতএব বাথ এবং হাউস এই দুটো ওয়ার্ডই আমাকে বলে দিচ্ছে মিনিংটা কি। ফর এক্সাম্পল, আ বাথ হাউস ইজ আ হাউস ফর বাথ, আ ফলিং স্টার ইজ আ স্টার দ্যাট ফলস। উইথ এক্সোসেন্ট্রিক কম্পাউন্ডস দ্য মিনিং ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য পার্টস। পার্টস দ্বারা মিনিং বোঝা যাবে না। যেমন আ লুকিং গ্লাস, লুকিং গ্লাস মানে কি, গ্লাস লুক করতেছে এরকম কিছু, নাকি আসলে এটা আয়না বোঝাই? লুকিং গ্লাস মানে আয়না বোঝায়, আয়না বোঝায়, বা হচ্ছে তোমার যে মোটরসাইকেল যেগুলো থাকে, তাই না? ইজ নট আ গ্লাস দ্যাট লুকস। লুকস তো গ্লাসটা লুক করে না। লাফিং গ্যাস মানে হচ্ছে গ্যাস তো আর লাভ করে না, নাকি এরকম কিছু? যে লাফিং গ্যাস মানে গ্যাস নিজে লাভ করে, এটা বোঝাচ্ছি না, ঠিক আছে? তো অতএব তাহলে হচ্ছে এন্ডোসেন্ট্রিক মানে হচ্ছে যে ওয়ার্ড দিয়ে আমরা কম্পাউন্ডিং করব বা কম্পাউন্ড ওয়ার্ড গঠন করব সেই ওয়ার্ডগুলো আমাকে মিনিংটা বলে দিবে। আর যে ক্ষেত্রে আমরা কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো ইউজ করবো সেগুলো আমাদের ডিফারেন্ট মিনিং দিবে, সেটা হচ্ছে এক্সোসেন্ট্রিক। কম্পাউন্ডস আর ভেরি ইউজফুল ওয়েজ অফ কন্ডেন্সিং ইনফরমেশন, দে অ্যাড ভ্যারিয়েশন টু দ্য ওয়ে ইউজ। মানে কম্পাউন্ডিং খুব ব্যবহার হয় যেখানে আমরা দুটা ওয়ার্ড দিয়ে অনেকগুলো ওয়ার্ডের মানে অনেকগুলো তথ্য একসাথে যুক্ত করে ফেলতে পারি। এটা একটা গেল, এটুকু বুঝতে পারছো? তাহলে কম্পাউন্ডিং বলতে কি বুঝি? কম্পাউন্ডিং মানে হচ্ছে দুইটা ওয়ার্ড একসাথে বসিয়ে একটা নতুন ওয়ার্ড গঠন করা, এবং এদের মিনিংটা কখনো এই দুটা ওয়ার্ড যা বসাবো সেগুলো দিয়ে হতে পারে বা নতুন মিনিং হতে পারে। যেমন নিউজ পেপার, এটা কি বলবো, এন্ডোসেন্ট্রিক আর এক্সোসেন্ট্রিক? নিউজ পেপার, টুথব্রাশ, এগুলো বলো তো। ভুলে গেছো? এন্ডোসেন্ট্রিক মানে হলো যে ওয়ার্ড দিয়ে কম্পাউন্ড করবো তারাই মিনিং বলবে, এন্ডোসেন্ট্রিক। আর এক্সোসেন্ট্রিক মানে হচ্ছে যে ওয়ার্ড দিয়ে আমরা কম্পাউন্ড করব তার সেগুলো মিনিং দিবে না,
বরং কম্পাউন্ড ওয়ার্ডটা একটা নতুন মিনিং দিবে। এটা হচ্ছে এক্সোসেন্ট্রিক, উল্টাপাল্টা যেন পরীক্ষা হলে না হয়ে যায়। এন্ডো, তাই তো, এন্ডোসেন্ট্রিক মানে আমরা টুথব্রাশ নিউজপেপার তো এন্ডোসেন্ট্রিক। হ্যাঁ এন্ডোসেন্ট্রিক, ওটাই বলতেছি যে তোমরা অনেকে ভুল বললা, তাই তো, অনেকে এক্সোসেন্ট্রিক বলেছো, তাই না? হ্যাঁ আচ্ছা, তাই বলছি এবারে ব্লেন্ডিং আসি। ব্লেন্ডিং মানে কি, আমরা অনেক সময় দুটা ওয়ার্ড যুক্ত করি কিন্তু কোনো কোনো ওয়ার্ডের আমরা কিছু অংশ বাদ দিয়ে ফেলি, বাদ দিয়ে ব্লেন্ড করি, ঠিক আছে? তো দুটা ওয়ার্ড একদম ইনট্যাক্ট অবস্থায় বসাই না, যেমন এখানে ইনট্যাক্ট অবস্থায় বসানো হয়েছে বাথ হাউস, দুটা একদম ইনট্যাক্ট, হাউস আলাদা বাথ আলাদা, কোনোটা আমরা ভাঙি নাই, দিয়ে একসাথে জুড়ে দিয়েছি, ঠিক আছে? কিন্তু ব্লেন্ডিং মানে হচ্ছে দেখো, ব্লেন্ডিং ইনভলভস টেকিং টু অর মোর ওয়ার্ডস, রিমুভিং পার্টস অফ ইচ, প্রত্যেকের কিছু কিছু পার্ট আমরা যুক্ত করে ফেলি, জয়েনিং দ্য রেস্ট টুগেদার টু ক্রিয়েট আ নিউ ওয়ার্ড হুজ মিনিং অ্যান্ড ফর্ম আর টেকেন ফ্রম দ্য সোর্স ওয়ার্ডস। তাহলে সোর্স ওয়ার্ড থেকে আমরা মিনিং পাই। দেখো হচ্ছে নিউ ওয়ার্ডস ক্যান অলসো বি ক্রিয়েটেড বাই ব্লেন্ডিং টু অর মোর পার্টস, শুধু দুটা না, একের অধিক হতে পারে। যেমন ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে কি, বিয়ার, ব্রেকফাস্ট আর লাঞ্চ। হ্যাঁ ব্রেকফাস্টের বিয়ার আর লাঞ্চের হচ্ছে কি আঞ্চ, হয়ে গেছে কি ব্রাঞ্চ, ঠিক আছে? তো তাহলে ব্রাঞ্চ মানে হচ্ছে লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসাথে মিলিয়ে ব্রাঞ্চ বলা হয়েছে। স্মগ হয়ে গেছে কি স্মোক এবং ফগ, এই দুটা ওয়ার্ড মিলে হয়ে গেছে স্মগ, যেখানে ধোঁয়া এবং কুয়াশা থাকে, এবং তাদের মিনিংটা কিন্তু ওই যে ওয়ার্ড থেকে, সোর্স ওয়ার্ড থেকেই কিন্তু আমরা মিনিং পাচ্ছি। ব্রাঞ্চ মানে হচ্ছে ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথে যে খাবারের অংশটা, ঠিক আছে? তো তার মানে এটা সোর্স ওয়ার্ড থেকে মিনিংটা কিন্তু আসছে। তাহলে ব্লেন্ডিং হচ্ছে কি, কোনো ওয়ার্ড, দুটো আলাদা ওয়ার্ড বা তিনটা আলাদা ওয়ার্ড, যাদেরকে ভেঙে কিছু অংশ নিয়ে আমরা নতুন ওয়ার্ড গঠন করব, এবং যাদেরকে ভেঙেছি ওরা যে মিনিং দেয় সেই মিনিং অনুসারে আমরা এদের মিনিংটা বুঝবো। দেখো, ইট ইজ ওর্থ মেনশনিং হেয়ার দ্যাট ডিফারেন্ট প্রোডাক্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, এখন তো অনেক হয়ে গেছে, আমরা নতুন নতুন প্রতিনিয়ত পাচ্ছি, ইনফরমেশন টেকনোলজি, যেমন হচ্ছে ডিজিট। ডিজিট শব্দটা কি বলতো, ডিজিট বলতে পারবে এটা? স্যার অ্যাডজেক্টিভ নাউন হবে স্যার? না সেটা না, ডিজিটের সংক্ষিপ্ত আমরা কি পাচ্ছি? না আমি ভুল করেছি, এটা না, সরি, আমি যেটা বলতে চাইছিলাম সেটা আসতে, ওই যে কি মডেম, হ্যাঁ মডেম, আমি ডিজিট বলে ফেলেছি, ডিজিটাল, ডিজিট থেকে ডিজিটাল ইউনিট আসতেছে আলাদা, ইউনিট, ডিজিটাল ইউনিট। তো এরকম কিছু বিষয় আছে, যেমন হচ্ছে এখানে মোটর হোটেল হয়ে গেছে কি মোটেল, মোটেল। হ্যাঁ স্পুন প্লাস ফর্ক হয়ে গেছে স্পর্ক, বায়োগ্রাফিক্যাল পিকচার হয়ে গেছে কি বায়োপিক, কারো জীবনী নিয়ে, তো এগুলো হচ্ছে কি সবই হচ্ছে আমাদের ব্লেন্ডিং এর উদাহরণ। তাহলে ব্লেন্ডিং কি, কম্পাউন্ডিং কি, কম্পাউন্ডের মধ্যে দুটাতে ভাগ আছে, এগুলো কি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার হচ্ছে ক্লিপিং। ব্লেন্ডিং আর ক্লিপিং কিন্তু তারা জিনিস, বুঝতে পেরেছো? যেন আমরা এই দুটাকে এক করে না ফেলি, আবার মনে থাকবে। হ্যাঁ ক্লিপিং মানে আমরা একদম বাদ দিয়ে ফেলি, ছেটে দিই, ঠিক আছে? তো শর্টেন করে ফেলি, শর্ট করে ফেলি, এমন না যে আমরা আরেকজনকে জোড়ে দিচ্ছি, এমন না। ব্লেন্ডিং এ কেটে জোড়া দিই, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো দুটা ওয়ার্ড যেগুলোকে জোড়া দিব তাদেরকে কেটে ছেটে ছোট করে এক জায়গায় করতেছি। আর ক্লিপিং মানে হচ্ছে ওই যে ওয়ার্ডটাকে ব্যবহার করছি সেটাকে ছোট করব, কিছু হাত পা চুল বেশি বড় হয়ে গেলে ওটা কেটে দিব, এরকম আর ক্লিপ করা। হ্যাঁ ব্লেন্ডিং হলো দুইটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড হয়, দুইটা তিনটা আর ক্লিপিং এ একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড, হ্যাঁ একটা ওয়ার্ড থেকে। জি স্যার। কখনো এই যে এখানে মাঝে মাঝে দেখাচ্ছে যে ব্যবহার করা হয়ে থাকে এইভাবে, কিন্তু এদের তো তোমার অ্যাব্রিভিয়েশনের ব্যাপারটাকে চলে আসে এখানে, একটু কেন এসেছে আমি বুঝি না, এটা অন্য জায়গায় ব্যবহার করার কথা ছিল। যাই হোক, এই উদাহরণগুলো একটু খেয়াল করো, এই উদাহরণটা তো এখানে ইউজ করো না। দেখো, ক্লিপিং ইজ আ প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন হোয়ার উই চেঞ্জ দ্য ওয়ার্ড বাই শর্টেনিং ইট, হাউএভার দ্য মিনিং অফ দ্য অরিজিনাল ওয়ার্ড রিমেইন দ্য সেম, মানে ওয়ার্ড মিনিং এক থাকবে, শুধুমাত্র আমরা ওটাকে ছোট করে ইউজ করব। যেমন হচ্ছে ডিলিটকে আমরা ডেল বলতেছি, কম্পিউটার ইউজ করা হয় না। ল্যাবকে আমরা বলতেছি, ল্যাবরেটরি ক্ষেত্রে ল্যাব বলতেছি। অ্যাডভার্টাইজমেন্টকে সংক্ষেপে বলতেছি অ্যাড। ফটোগ্রাফকে আমরা সংক্ষেপে বলতেছি কি ফটো।
এরকম ভাবে পুরো শব্দটা ইউজ না করে আমরা কিছু অংশ কেটে দিচ্ছি, দিয়ে প্রোনাউন্সিয়েশন বা বলার সুবিধার্থে তাকে আমরা ছোট করে নিচ্ছি, কিন্তু এর দ্বারা কিন্তু কোনো মিনিং চেঞ্জ হয়নি। মিনিং কি চেঞ্জ হয়ে গেছে? এখানে মিনিংও চেঞ্জ হবে না, স্পিচও চেঞ্জ হবে না, কিছুই চেঞ্জ হবে না, শুধু ওটাকে আমরা সংক্ষেপে করব। এই হচ্ছে পার্থক্য। ক্লিপিং দেখো একটু খেয়াল করতে হবে একটা সাথে যেন মিলে না যায়, হ্যাঁ, পার্থক্যটা কোন কোন জায়গাতে। এবার হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এই ক্লিপিং এর সাথে যেন আমরা আবার অ্যাব্রিভিয়েশনটা না মেলাই। এটাও কিন্তু সংক্ষিপ্ত করা। সরি, একটু ওয়েট করো। অ্যাব্রিভিয়েশন কি বলছে? This process involves in shortening a word or phrase by taking the initial letters of the words or phrase. For example, Mr. আমরা বলতেছি MR, ডক্টরকে বলতেছি কি আমরা ডিআর। ঠিক আছে, তাহলে এখানে কি করছি আমরা? ওয়ার্ডগুলোকে মানে লেটারগুলোকে আমরা কিছু বাদ দিয়ে ফেলেছি, সংক্ষেপে করেছি। এখন ক্লিপিং এর সাথে এটা মিলে যেতে পারে না, বলো তো? স্যার ল্যাব ফটো এগুলোতে তো আপনার হচ্ছে ইয়ে নাই, মানে হচ্ছে মানে এগুলো মানে একটা পূর্ণাঙ্গ বোঝাচ্ছে, আর ওটা হচ্ছে আপনার ইয়ে আছে একটা ফুল স্টপের মতো একটা ইয়ে আছে, এটা বড় যাচ্ছে। হ্যাঁ, আগে পিছে মাঝখানের যে কোনো জায়গা থেকে কাটাছাটা করতে পারে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। ঠিক আছে তো, কিন্তু ক্লিপিং এর ক্ষেত্রে মোটামুটি কোন একটা পার্টকে আগের হোক বা পরের হোক আমরা পার্টটাকে একদম বাতিল করে দিচ্ছি। ঠিক আছে তো, কিন্তু অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে দেখো মিস্টার যখন বলছি তখন এম আর শেষের হচ্ছে কি আর, তাই না? ডক্টরের ক্ষেত্রে ডি, শেষের হচ্ছে কি আর। সবসময় যেমনটা হবে তা না। যেমন হচ্ছে আমরা যদি বিডি বলি, বিডি, বিডি মাঝেরটার, হ্যাঁ বিডি, তাই না? বাংলাদেশের বি আর বাংলার বি আর ডি এর ডি নিয়ে এসে আমরা কিন্তু এক জায়গায় করছি। আমরা বিডি যখন লিখি তখন কিভাবে লিখি? এইভাবে নাকি এইভাবে বলো তো? স্যার দুইটাই বড় হাতে থাকে। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের এইভাবে লেখার কথা ছিল, কারণ দেশের নাম বলে আমরা এইভাবে ইউজ করছি। কারণ যদি একটা ওয়ার্ড থেকে আমরা গঠন করি, একটা ওয়ার্ডের ভিতরে যদি হয়, তাহলে প্রথমটা হয় আমাদের কি? প্রথমটা হয় কি মানে যদি নাম হয় আর কি, যদি কোনো নাম ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার, পরের গুলো সব স্মল হয়। কিন্তু যদি ভিন্ন ভিন্ন ওয়ার্ড থেকে নিই আমরা, ঠিক আছে তো, ভিন্ন ভিন্ন ওয়ার্ড থেকে নিই, তখন প্রত্যেকটার প্রথম লেটারটাকে আমরা ক্যাপিটালাইজেশন করব। তাহলে বাংলাদেশ তো, বাংলাদেশ কি একটা ওয়ার্ড, তাই না? এমন না যে বাংলাদেশ আলাদা আলাদা। তো যাই হোক, তারপর আমরা স্যার ওই যে বিকাশ আছে না, হ্যাঁ বিকাশ, স্যার এম এ বিকাশ বানান ছোট হাতের আর কে বড় হাতের, এগুলো সিস্টেম করে নিয়েছে, এগুলোর মধ্যে নাই, এগুলো জাস্ট ওদের মতো করে একটা ফরমেশন। আমরা অনেক সময় নিজেরা স্ট্রাকচারাল করে নিই, এটা বুঝতে পেরেছো? এটা ইংলিশ ওয়ার্ড না স্যার। হ্যাঁ, ওটা নিজের মতো করে একটা সিস্টেম করে নেওয়া হয়েছে। ঠিক আছে তো, হ্যাঁ। তো ওগুলোর সাথে আসলে যাবে না, অনেক কিছু আছে যেগুলোর সাথে আমরা গ্রামাটিক্যাল এইগুলো মিলাতে পারবো না। হ্যাঁ, তো যাই বলছি, দেখো এবার অ্যাক্রোনিম, এই অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিমের মধ্যে একটা পার্থক্য আছে। ঠিক আছে তো, দেখো বলতেছে যে ইট ইজ আ কাইন্ড অফ অ্যাব্রিভিয়েশন, এটা কিন্তু এক ধরনের অ্যাব্রিভিয়েশনই বলা হচ্ছে, কিন্তু এই অ্যাব্রিভিয়েশন এটার মধ্যে পার্থক্য আছে। বলছে উই মে ইউজ দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইন আ ফ্রেজ টু ক্রিয়েট নিউ এক্সপ্রেশন অর অ্যাক্রোনিম অ্যাজ ইউএন ফর ইউনাইটেড নেশন, ইউএস ফর ইউনাইটেড স্টেটস। In this instance, the acronym is pronounced as a sequence of letter names. দেখো আমরা এখানে বলছি মিস্টার, এখানে বলছি ডক্টর, কিন্তু এখানে কি আমরা ইউএন বলতে কি আন বলতেছি বলো তো, নাকি ইউএন আলাদা করে উচ্চারণ করতেছি লেটারগুলো? আলাদা করে উচ্চারণ উচ্চারণ করতেছি। তাহলে অ্যাক্রোনিমের ক্ষেত্রে এটা ঘটবে।
অ্যাক্রোনিমের ক্ষেত্রে এটা ঘটবে যে আমরা কি করব, ওই অ্যাব্রিভিয়েশনের মতো একসাথে বলবো না, ডক্টর, মিস্টার এরকম না, বরং এখানে দুটা ঘটনা ঘটবে। হয় আমরা লেটারগুলোকে আলাদা উচ্চারণ করছি, যেমন বিডি, বিডি বলছে যে আমরা বাংলাদেশকে কি বলছে ওই জায়গাতে বিডি, তখন ওটাকে কি বলবো আমরা, অ্যাব্রিভিয়েশন বলবো নাকি অ্যাক্রোনিম বলবো? অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম। ইউএন কে আমরা বলছি অ্যাক্রোনিম, ইউএস কে বলছি আমরা অ্যাক্রোনিম। একই সাথে আরেকটা উদাহরণ হলো ইউনিসেফ, এটা একটা নতুন নামই হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে নতুন এক্সপ্রেশন হয়ে যাবে, নতুন নামই হয়ে যাবে। যেমন এই ক্ষেত্রে আমরা কি বলছি, যেমন ইউএন এর ক্ষেত্রে আমরা ইউএন দুটা লেটারকে আলাদা উচ্চারণ করছি, কিন্তু ইউনিসেফ এর ক্ষেত্রে কি বলছি ইউএনআইসিএফ, নাকি আমরা একবার বলছি ইউনিসেফ, এটা নাম হয়ে গেছে নতুন, এটা নতুন নাম মনে হচ্ছে না, এটা একবার উচ্চারণ করছি। এটা নতুন নাম হয়ে গেছে, অথচ এটা জি স্যার। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এই পুরোটাকে আমরা বলছি ইউনিসেফ, কিন্তু আমরা ইউনাইটেড নেশনের মতো বা ইউএস এর মতো আমরা আলাদা করে উচ্চারণ করছি না। তাহলে অ্যাক্রোনিমে দুটো ঘটনা ঘটতে পারে, যে হয় আমরা লেটারগুলো আলাদা করে উচ্চারণ করব, অথবা একটা নতুন এক্সপ্রেশন তৈরি হবে। যেমন সার্ক, এটা কি বলতো? অ্যাক্রোনিম। এটা অ্যাক্রোনিম। এটা কি জাতীয় অ্যাক্রোনিম হচ্ছে? যেখানে আমাদের নতুন একটা নাম হয়ে গেছে, নাকি এটা নতুন নাম হয়ে গেছে। আরেকটা হচ্ছে যেমন ইউএনডিপি, তখন কি বলবো, আলাদা নাম হয়েছে না প্রত্যেকটা লেটার আলাদা উচ্চারণ করতে হচ্ছে? প্রত্যেকটা লেটার আলাদা উচ্চারণ। তারপর হচ্ছে এসএসসি, তাই তো, বা এইচএসসি, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, সবই হচ্ছে অ্যাক্রোনিম, এগুলো হচ্ছে কি অ্যাক্রোনিম। হ্যাঁ, এটাকে আমরা অ্যাক্রোনিম বলতেছি। তাহলে এটাও এক ধরনের অ্যাব্রিভিয়েশন, লম্বা একটা নামকে আমরা ছোট করে ফেলেছি, অ্যাব্রিভিয়েট করে ফেলেছি, কিন্তু এই অ্যাব্রিভিয়েশনের সাথে অ্যাক্রোনিমের পার্থক্যটা এই জায়গায়, ঠিক আছে? দেখো পার্থক্যটা বুঝছো? তাহলে আমরা পড়লাম এখানে কি, ব্লেন্ডিং পড়লাম, ক্লিপিং পড়লাম, অ্যাব্রিভিয়েশন পড়লাম, অ্যাক্রোনিম পড়লাম, আর আগে তো অ্যাফিক্সেশন আছেই। অ্যাফিক্সেশন মানে ওই যে সাফিক্স প্রিফিক্স সবগুলোকে যুক্ত করা, কম্পাউন্ডিং এর মানে ইনফ্লেকশন মানে কি, এগুলো তো তোমরা আগেই দেখে ফেলেছো। তাহলে কম্পাউন্ডিং, ব্লেন্ডিং, ক্লিপিং, অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম। এবার হচ্ছে কয়েনেজ। কয়েনেজ মানে কি, নতুন করে কোথা থেকে যে আসবে জানি না, ঠিক আছে তো, যেটা আগে কখনো ছিলই না, ঠিক আছে তো, এমন ভাবে তৈরি করা হয়েছে যেগুলো অন্য কোনো সাথে মিলছে না, এরকম যদি হয়ে থাকে তখন সেটা হলো কয়েনেজ। দেখো, কয়েনেজ রেফার্স টু দ্য ক্রিয়েশন অফ এন্টায়ারলি নিউ, previously non-existent words or terms in language. In this process, a new word is created deliberately and accidentally. For example, heroin, nylon, Google, এগুলো হচ্ছে কয়েনেজের ব্যাপার। নতুন করে কোনো, বিশেষ করে মেডিকেলের দিক থেকে, ডিজিটাল বা ইন্টারনেট বা এই জাতীয় আইসিটির দিক থেকে, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে তোমার কি বলবো, ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে, এরকম নতুন নতুন বেশ কয়েনেজ সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? এগুলো হচ্ছে কয়েনেজ মানে কি, নতুন করে নতুন একটা ওয়ার্ড তৈরি করা। কয়েন করা মানে তৈরি করা, হ্যাঁ, সৃষ্টি করা, এটা। এবার হচ্ছে বরোয়িং। বরোয়িং মানে হচ্ছে কি, অন্য ভাষা থেকে ধার নেওয়া। যেমন টেবিল, বাংলাদেশের প্রেক্ষাপটে টেবিলটা কি বলতো? চারপায়া নাকি? না, টেবিল তো ঠিক আছে, কিন্তু টেবিলটা কি এখানে, এটা কি এটা কি ইয়া করে না, বড় করে না? এটা ইংলিশ থেকে আমাদের নেওয়া, তাই না? ইংলিশ থেকে নেওয়া। স্যার ওটাকে কি পারিবারিক শব্দ বলে? বলো, পারিভাষিক শব্দ কি একই? দাঁড়াও একটু ধীরে বলো, আমি তোমার এত জোরে বলতেছি যে আমি নিজে বুঝতেছি না। একটু ধীরে বলো, তোমার শব্দটা ক্লিয়ার হচ্ছে। স্যার ওটা কি পারিভাষিক শব্দ? এখন তুমি ওটার ভিতরে এটা নিয়ে আসছো কেন? তখন ওটার মধ্যে আবার বিপদে ফেলে দিবা। হ্যাঁ, ওটার মধ্যে এটা নিয়ে এসো না এখন। হ্যাঁ, ওটা তো ব্যাকরণে পড়েছই, তাই না? হ্যাঁ, আচ্ছা, বড় বুঝেছো কিনা সেটা বলো, যে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে ভাষা নিয়ে চলে আসা, নাকি? আমরা যেমন এখন কমেন্ট, শেয়ার এগুলো বলি না, মানে বিশেষ করে ফেসবুক বা ইন্টারনেট বা ইউটিউব ইউজ করতে গিয়ে আমরা কি বলি? কমেন্ট করা, শেয়ার করা, নাকি পোস্ট করা। এগুলো কি বাংলায় বলা যায়? এখন বাংলায় কি বললে ভালো লাগবে বলো তো? না স্যার। এখন বলো যে আমার পোস্টটা শেয়ার করে দিস, এটা পুরোটা বাংলায় বলতে হবে, কেমন করে সম্ভব? তাহলে পোস্টের ইংলিশে কি দিব? পোস্টের ইংলিশ এই বাংলা বাংলা কি স্যার, এটা জানি না তো। হ্যাঁ,
তারপর হচ্ছে শেয়ারে তো ভাগাভাগি করে নেওয়া, তাই তো? এটা কি হবে, মানাবে বলো তো? কেমন লাগবে শুনতে? না স্যার, যে আমি ক্যাট লাগবে। আমি একটা পোস্ট শেয়ার করেছি, সেখানে কমেন্ট করে দিস। দেখো আমি কিন্তু অলরেডি 3টা ইংরেজি ওয়ার্ড ইউজ করে ফেলেছি, ঠিক আছে? তো এখানে বাংলা আমি ব্যবহার করতে পারবো না। বাংলা ব্যবহার করতে গেলে যে অর্থে আমি বলতে চাচ্ছি সেটা হয় না। ভাগাভাগি আর শেয়ার স্যার এগুলোই এখন বাংলা হয়ে গেছে। হ্যাঁ, বাংলায় হয়ে গেছে, এগুলো সব বড় করে চলে এসেছে। হ্যাঁ, এটা শুধু বাংলায় না, এটা সব ভাষার সাথে যুক্ত হয়ে গেছে, তাই না? ওই হিন্দি যারা বলছে তারা দেখো এই কমেন্ট শেয়ার এগুলোই বলতেছে, চাইনিজ যারা বলতেছে তারাও এই কথাই বলতেছে, অথবা এটা ইউনিভার্সালাইজড হয়ে গেছে। হ্যাঁ, পুরো লিঙ্গুয়া ফ্রাঙ্কা হয়ে গেছে। তাহলে দেখো বরোইং মিনস টু বড় ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। কেউ যদি এখন বিদেশে যায়, গিয়ে বলবে আমি শুধু বাংলা শেয়ারটাই বুঝলাম, নাকি যে একটা বাংলা পেয়েছি শেয়ার। হ্যাঁ, তো এরকম আর কি সেই স্যার একটা ঘটনা আছে, কৌতুকের মতো, নাকি? সৌদি আরবে এক লোক গেছে, হ্যাঁ, যা বলে যে ওখানে খালি আজানটা আর সূরাটাই খালি বাংলায় বলে, বাকি এসব আরবিতে নাকি? আরবিতে বলে। হ্যাঁ, তবে এরকম আর কি। জি স্যার। তারপর হচ্ছে borrowing means to borrow words or phrases from one language to another। এখানে যেটা বলা হয়েছে দেখো, হরতাল বাংলা, তাই তো? অ্যালজাবরা অ্যারাবিক, নিয়ার সংস্কৃত, পিৎজা ইটালিয়ান শব্দ। হ্যাঁ, এরকম তো অনেক আছে, লুঙ্গি ফুঙ্গি সব কত কি আছে, আমরা যেগুলো বাংলা ব্যাকরণে পড়েছি না, যে কিভাবে বাংলায় এসেছে। borrowing is a very dynamic process of word form, এটা হতেই থাকে। তাহলে আমরা মোটামুটি বেশ কিছু দেখলাম। আবার একটা নতুন আসছে, এটা ব্যাক ফরমেশন। ব্যাক ফরমেশন বুঝো তো? প্রধানত আমরা একটা ওয়ার্ডকে, যেমন হচ্ছে এডুকেশন, এটাকে যদি আমরা এখন এডুকেট বানাই, তাহলে এটা হয়ে গেল কি পুনরায় বেসিকে ফিরে আসে, মানে ব্যাক ফরমেশন। ঠিক আছে? তো এডুকেট থেকেই তো এডুকেশন হয়েছে, নাকি এডুকেশন থেকে এডুকেট হয়েছে, কোনটা? হ্যাঁ, আমরা জানি না। এডুকেট থেকে এডুকেশন হয়েছে। হ্যাঁ, তো যেটা তাই বলছি, আমরা আবার ব্যাক ফরমেশনে চলে আসছি। মানে আগে এডুকেশনের সাথে সাফিক্স যুক্ত করে আমরা কি করেছিলাম, নাউন বানিয়েছিলাম এডুকেশনের সাথে। এখন আবার ওটা কেটে দিয়ে আমরা আগের রূপে ফিরে আসছি। এটা হচ্ছে ব্যাক ফরমেশন। হ্যাঁ, বলছে ব্যাক ফরমেশন ইজ আ shortened word created from a longer word. It is like forming a new word by removing the supposed or actual affixes from another word. Such process is called back formation. For example, the word pedal was derived from peddler. Now look some, যেমন হচ্ছে ডোনেশন থেকে ডোনেট, গ্যাম্বলার থেকে গ্যাম্বল, অবসেসিভ থেকে দেখো অবসেস, প্রসেশন থেকে প্রসেস, টেলিভিশন থেকে টেলিভাইজ। সুতরাং ওয়ার্ড ফরমেশন ইজ এ ডাইনামিক প্রসেস, ইজ ইনভলভ ভেরিয়াস মিনস টু ক্রিয়েট নিউ ওয়ার্ডস, দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ নিউ ইত্যাদি ইত্যাদি। তাহলে এই হচ্ছে মোটামুটি মনে করো আমাদের চ্যাপ্টার 6 এর আলোচনার বিষয়। এখানে ব্রড কোর্স মেইনলি দুটা থাকে। একটা বললাম কি, ওই যে তোমার প্রকারভেদ ওয়ার্ড ফরমেশনের যে সিস্টেমগুলো আছে, আর একটা হলো এই যে মানে ওখানে যে প্রকারভেদগুলো আছে মরফিমে, তাই না? যে তোমরা মরফোলজি আর মরফিম, জি স্যার। তাহলে মরফোলজি কি, মরফিম কি, এগুলো ব্রিফ কোশ্চেন হিসাবে আসে। আর মরফোলজির প্রকারভেদটা একটা ব্রড কোশ্চেন আসতে পারে, সেটা বিস্তারিত বর্ণনা করতে হতে পারে। আর হচ্ছে ওয়ার্ড ফরমেশনের যে সিস্টেমগুলো আছে সেগুলো নিয়ে হতে পারে। এই হচ্ছে মরফোলজির ব্যাপার। এবং ঘুরে ফিরে দেখো ওই কোশ্চেনটাই ঘুরে ফিরে প্রত্যেকবার এসেছে মরফোলজি থেকে একটা কোশ্চেন। তাহলে এখান থেকে একটা তুমি পাবা যেটা মোটামুটি কোনটা এসেছে এবার, ওয়ার্ড ফরমেশনটা, তাই না? তাহলে মরফোলজি নিয়ে একটা কোশ্চেন আসতেই পারে নাকি এবার। হয়তো 100% যায় না, তবে একটা করে থাকেই। এখন তোমাদের এই ব্যাপারে ব্যতিক্রম হয়ে যেতে পারে, বলা যায় না। তো এইটা একটু ভালো করে পড়ে নিবা। দেখো এখানে যে উদাহরণগুলো আছে এইগুলোই পাই টু পাই তুমি পড়ে ফেললেও এনাফ, একদম মানে বাড়তি আর দরকার নেই। এখানে যতটুকু আছে ততটুকুই লিখতে পারলেই এনাফ, অনেক বেশি জানার দরকার, অনেক বেশি পড়ার দরকার নেই। হ্যাঁ, আর আমি তো দিয়ে দিব, এটা নিয়ে সমস্যা না। তাহলে আমরা চ্যাপ্টার 6 পর্যন্ত পড়লাম। আর একটা হচ্ছে সিনট্যাক্স, এই পর্যন্ত হচ্ছে মেইনলি আমাদের মেজর ইস্যু। তারপরে যেগুলো থাকবে সেগুলো সিমেন্টিক, তাই তো, বা অন্যান্য যে সাইকোলিঙ্গুইস্টিক যেগুলো আছে, যেগুলো জাস্ট ব্যবহারের উপর ডিপেন্ড করছে। ওখান থেকে কিছু আমি বলছি, 4টা চ্যাপ্টার থেকে কোশ্চেন মিনিমাম 3টা থাকেই। যেটা আমি বললাম 3 থেকে 5 থেকে এখানে একটা মিনিমাম থাকে, 2টা তো থাকেই। মরফোলজি সিনট্যাক্স থেকে একটা নাই 2টা থাকেই। আর প্রথমে যে 2টা 3টা চ্যাপ্টার ছিল না, 1 2, ওখান থেকে একটা থাকে। তারপরে হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স, তাই তো, সিমেন্টিক্স, তারপর হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স, এখান থেকে মোটামুটি 1 2টা থাকে। এইভাবে যদি তুমি ভাগ করে নাও, তোমার তো 8টা কোশ্চেন পড়ার জন্য ঝামেলা করার দরকার নেই। তাহলে কিছু জায়গায় তুমি ফোকাস দাও, দেখবো যে 3টা 4টা তুমি এমনি কমন পাবা। এইভাবে লিঙ্গুইস্টিক্স থেকে পড়লে এটা খুব একটা কঠিন মনে হয় না।
এবং দেখো একদিনেই কিন্তু আমরা একটা চ্যাপ্টারের বিষয়টা বুঝে ফেললাম। এখন বাকিটা তুমি কত বড় করে লিখবে না ছোট করে লিখবে, এখন তুমি ওই মনিরুজ্জামান ওই বইটা থেকে একটু পড়ে নিতে পারো, আর আমি তো আনসার দিবই ওখান থেকে যদি কিছু ইয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, তো বলো একটু রিভিশন দিয়ে ছোটখাটো যদি কোনো প্রবলেম থাকে একটু বলে ফেলো আগামী দিন থেকে, তাহলে আমরা পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আমরা তাহলে যেহেতু আমাদের এখানে টোটাল 12টা মনে হয়, তোমাদের বইয়ে কয়টা আছে? আমার নতুন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তো বই, আমিও টেনশনে থাকি যে আমার বইয়ের সাথে তোমাদের আবার মিলবে কিনা। স্যার 12টাই আছে। 12টা, তাই না? 12টা। হ্যাঁ, কিন্তু সিলেবাসে দেখো ওইভাবে দেওয়া নেই। তাহলে আমি দেখি সিনট্যাক্সটা একটু আলোচনা করে তারপর আমরা যাই, তাই না? তারপরে আমরা ব্যাককে যাই। তাহলে আমি আগামী দিন জি স্যার, তাহলে ভালো জি হয়। স্যার। তাহলে মোটামুটি একটা জায়গা তোমাদের তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 7 নম্বর চ্যাপ্টারটা আগামী দিন আমরা শুরু করব, ঠিক আছে? এটাতে ওরকম বেশি সময় লাগবে না, এখানেও বেশি আলোচনার বিষয় নেই। জাস্ট দেখো একদম এই যে আজকে যে আলোচনাগুলো হলো খুব কঠিন জিনিস বলো, এখন শুধু তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আর ওই যে সিনট্যাক্সের এস এ যে কি ভিপি কি এটা নিয়ে প্রশ্ন হচ্ছিল, একজন বলতেছে এগুলো বুঝতেছি না। ও কালকেও দেখবা যে খুবই সিম্পল, কারণ যারা আমরা ফার্স্ট ইয়ারে যারা ক্লাস করেছে ওই যে আমরা নাউন ফ্রেজ পড়েছি না, বিভিন্ন ফ্রেজ পড়েছি না, ওই জাতীয় জিনিসগুলোই কিন্তু এখানে দেখো এটা ছোট্ট একটা আইটেম, আগামী ক্লাসে এটা হয়ে যাবে। হ্যাঁ, আগামী ক্লাসে হয়তো এটা হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে আজকে এই পর্যন্তই, আর নতুন করে ধরছি না। এখন তোমাদের পড়াশোনা কেমন চলছে আর কি পড়া দেওয়া ছিল? আচ্ছা, পড়তেছো তো সবাই ঠিক মতো? আর ইন কোর্সের পড়া পড়তেছে এখন। ইন কোর্সের পড়া পড়তেছো? তাহলে কি পড়াশোনা করলা যে তোমাকে আলাদা করে ইন কোর্সের পড়া করতে হচ্ছে? আমার তো সবই না একটা তো হয়ে গেছে। ওখান থেকে আসছে আর না? এগুলো আবার রিভিশন করা লাগবে তো। ওই তো বললাম যে তোমাদের পড়াশোনা এই দেখো চাপে স্যার আপনি এখনো যেগুলো পড়াননি ওগুলো ইন কোর্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি দিয়ে দেয় তাহলে এখান থেকে একটু দেখে নিবা, আর কিছু করার তো নাই আমার। হ্যাঁ, কারণ আমাদের প্রত্যেকটারই মোটামুটি 50% হয়ে গেছে, এখন বাকিটা আমরা 50% বেশিও কোনোটা হয়েছে। এখন আমরা পরবর্তীতে একটা করে ধরবো, শেষে 4টা করে ধরবো, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো তাহলে সবাই ভালো থাকো। যদি কারো কোনো কথা না থাকে তো যে পর্যন্ত পড়া দিলাম এগুলো একটু রিভিশন দিয়ে নিও, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, জি স্যার। গুড নাইট, সবাইকে ভালো থাকো। ওকে, বাই। আসসালামু আলাইকুম।